আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কসিস ইন্টিগ্রাল টেস্ট অথবা কসিস ম্যাকলরিনস ইন্টিগ্রাল টেস্ট। এটা লেখা নাই আর কি এখানে। তো যাই হোক, এই যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, আগে একটু বেসিকটা বুঝে নেই যে আমরা এই টেস্টটা কখন অ্যাপ্লাই করব, আর টেস্টটার মানেটাকে এটা আগে দেখি। ধরো আমাকে একটা সিরিজ দেওয়া আছে যে লেট সামেশন অফ ইউএন ইকুয়াল টু ইউএন, যেটা তাকেই আমরা এফএন দ্বারা প্রকাশ করলাম। ফাংশন অফ এন, ইউএন আমরা জানি যে ইউএন হচ্ছে এন রিলেটেড কোনো একটা ভ্যালু, 1/n প্লাস কিছু একটা হইতে পারে। সো দিস ইজ দ্য ফাংশন অফ এন, আমরা লিখতে পারি এরকম। তো এটাকে আমরা ধরে নিলাম দিস ইজ আ পজিটিভ টার্ম সিরিজ। পজিটিভ টার্ম সিরিজ বলতে বোঝানো হয়েছে এর মধ্যে কোনো নেগেটিভ টার্ম থাকবে না, মানে মাইনাস প্লাস অল্টারনেটিং হবে না। সহজ ভাষায় এটা কি হবে না? অল্টারনেটিং হবে না। অল দ্য টার্মস আর পজিটিভ ইন হিয়ার। তাহলে পজিটিভ টার্ম সিরিজ ওয়ার f of n is greater or equal f of n plus 1। এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে, এই টার্মটা দ্বারা বোঝানো হয়েছে যে পরবর্তী টার্ম যেটা f of n plus 1 যেটা, সেই টার্মটা হচ্ছে পরবর্তী টার্ম f of n এর পরেরটা। তো পরের টার্মটা ছোট হবে, দ্যাট মিন্স ক্রমটা হবে এরকম, আগে বড় মানগুলো তারপর ধীরে 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 ছোট হবে। এটা হচ্ছে সিস্টেম। তো এখন এই টাইপের মান আসলে কখন দেখা যায় বা কোন টাইপের ফাংশনের মতো দেখা যায়, আমি যদি একটু করে একটা ধারণা দিই, সে আমি একটা ফ্র্যাকশন নিতে পারি। ধরো আমি বললাম 1/n। তা এখন তুমি যতই n এর মান বাড়াবা, সে তুমি n এর মান বাড়াইতে বাড়াইতে ইনফিনিটি পর্যন্ত নিবা। তাহলে 1 এর মান যদি তুমি n এর মান যদি 1 বসাও, দ্যাট ইজ 1/1 ইকুয়াল টু 1। n এর মান 2 বসালে 1/2, এটা এইখানে ডাটার থেকে ছোট মান। আবার n এর মান 3 বসালে 1/3, এটা হচ্ছে 1/2 এর থেকেও ছোট। সিমিলারলি 1/4। অর্থাৎ দেখো, আমি যদি n এর মানটা ইনক্রিজ করি তাহলে কিন্তু প্রত্যেকটা মান ডিক্রিজ হচ্ছে ধীরে ধীরে। এইটাই বোঝানো হয়েছে। তুমি যদি এই প্রথম টার্মটাকে f of n ধরো, তাহলে এই টার্মটা হচ্ছে f of n plus 1। আবার তুমি যদি এই টার্মটাকে f of n ধরো, তাহলে এর পরের টার্মটা হচ্ছে f of n plus 1। তো আমাদেরকে এটাই বলা হয়েছে যে আমার f of n plus 1 যে টার্মটা, সেই টার্মটা ছোট হবে কার তুলনায়? f of n এর তুলনায়, মানে পূর্ববর্তী পদের তুলনায় পরবর্তী পদটা ছোট হবে। এই টাইপের সিরিজের ক্ষেত্রে আমরা এই কসি ইন্টিগ্রাল টেস্টটা অ্যাপ্লাই করতে পারবো যদি এই কন্ডিশনটা মানে, অর্থাৎ পরের টার্মটা ছোট হবে পূর্ববর্তী টার্মের তুলনায়। আচ্ছা, এইটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, আমরা এই পুরো সিরিজটাকে, যেহেতু ইন্টিগ্রাল টেস্ট, নামটা ইন্টিগ্রাল টেস্ট বলা আছে, দ্যাট মিনস এটার মধ্যে কিন্তু ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট আসবে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু ইন্টিগ্রেশন করব বা করা লাগবে। তো ইন্টিগ্রেশন যখন করা লাগবে, তখন আমাকে বুঝতে হবে আমাকে এমন একটা ফাংশন দেয়া থাকতে হবে, মানে ইউএন এর মানটা এমন হবে যেই ফাংশনটা ইজিলি ইন্টিগ্রেবল, অর্থাৎ যাকে খুব ইজিলি ইন্টিগ্রেট করা যাবে উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েবল এক্স, ইউ ক্যান সে। তো ইজিলি যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলেই কেবল আমরা এই কসিস ইন্টিগ্রাল টেস্ট বা কসিস ম্যাকলরিনস ইন্টিগ্রাল টেস্টটা ব্যবহার করতে পারবো। তার মানে শর্ত কিন্তু এইটা একটা শর্ত, উপরের এই শর্তটা অবশ্যই ফুলফিল করতে হবে। f of n is greater than f of n plus 1, দ্যাট মিনস পূর্ববর্তী টার্মটা পরবর্তী টার্মের তুলনায় কি হবে? বড় হবে। আর তখন ক্রমটা দেখতে কেমন হবে? অনেকটা এ ফ্র্যাকশন টাইপের হবে, 1/n অথবা 1/n স্কোয়ার অথবা 1/√n অথবা 1/n into n plus 1, এই টাইপের যেগুলো থাকবে। অর্থাৎ যে ফাংশনগুলো ইজিলি ইন্টিগ্রেট করা যাবে এবং এই এনটা বা ভ্যারিয়েবলটা নিচে থাকবে, হরে থাকবে, হ্যাঁ, ডিনোমিনেটরে থাকবে। এই টাইপের ফাংশন থাকলে আমরা মোটামুটি এই স্টাইলটা অ্যাপ্লাই করবো। তো এখন প্রসিডিউরটা কেমন দেখো, তোমাকে এখানে ইউএন যা দেওয়া থাকবে, এফএন তো তাই। তো তুমি যদি এফএনটা খুঁজে পাও, সেখান থেকে তুমি নিশ্চয়ই এফ অফ এক্স খুঁজে বের করতে পারবা। জাস্ট এন এর জায়গায় এক্সটা বসাবা, তাহলে এফ অফ এক্স পেয়ে যাবা। সেই এফ অফ এক্সকে তুমি ইন্টিগ্রেট করবা উইথ রেসপেক্ট টু এক্স, এই জন্য আমরা এখানে ডিএক্স লিখলাম। আর লিমিট হইতেছে লোয়ার লিমিট 1, আপার লিমিট ইনফিনিটি। তো এই পুরো রেজাল্টটা যা আসবে তাকে তুমি এল দ্বারা প্রকাশ করবা। সেই এল এর মানটা, মানে আমার এখানকার রেজাল্ট এল এর মানটা যদি ফাইনাইট হয়, তাহলে আমার পুরো সিরিজটা কনভার্জেন্ট। আমার এল এর মানটা যদি ইনফাইনাইট হয়, তাহলে আমার পুরো সিরিজটা ডাইভার্জেন্ট। এইটা হচ্ছে আমার ম্যাথের পুরো থিওরি, যে কনভার্জেন্ট কেমনে টেস্ট করবো আর ডাইভার্জেন্ট কেমনে টেস্ট করবো। এটা হচ্ছে এই সিস্টেমটা আর কি। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের অবশ্যই প্রথম কন্ডিশন মেনটেন করা লাগবে যে পদগুলো, মানে প্রথম পদ এর তুলনায় দ্বিতীয় পদটা ছোট হবে, আবার দ্বিতীয়টার তুলনায় তৃতীয় পদটা ছোট হবে।
তো এই ছোট এই ব্যাপারগুলো কখন দেখা যায়, যখন এগুলো ফ্র্যাকশন টাইপের থাকে নর্মালি, তাই না, এই ফরম্যাটে দেখা যায়। তো যেভাবেই থাকুক আমরা দেখবো যে আলটিমেটলি এই শর্তটা মানতেছে কিনা, পরবর্তী পদটা ছোট হচ্ছে কিনা পূর্ববর্তী পদের তুলনায়। যদি এটা হয় এবং যদি আমার দেখে মনে হয় যে এই ফাংশনটা খুব ইজিলি ইন্টিগ্রেবল, আমি খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো, কারণ আমাকে এই ম্যাথের কনক্লুশনে আসতে হচ্ছে ইন্টিগ্রেশন করার মাধ্যমে। এখন ম্যাথটা যদি ইন্টিগ্রেট ঠিক মতো করাই না যায়, তাহলে করতে গেলেও যদি অনেক জটিল হয়ে যায়, তাহলে তো এই প্রসিডিউর অ্যাপ্লাই করার কোনো মানেই হয় না, কারণ আমার তার অনেকগুলো টেস্ট পড়ে আছে, আমি চাইলে এগুলো টেস্ট করতে পারি। তো যেটা খুব ইজিলি ইন্টিগ্রেবল ওই ম্যাথগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা এরকম করে টেস্ট করে এল এর মান বের করতে পারি। ইফ এল এর মানটা ফাইনাইট হবে তাহলে কি হবে, পুরো সিরিজটা কনভার্জেন্ট হবে, আর যদি এল এর মানটা ইনফাইনাইট হয় তাহলে পুরো সিরিজটা ডাইভার্জেন্ট হবে। এবার আমরা একটা এক্সাম্পল টেস্ট করব, টেস্ট দ্য কনভার্জেন্সি অফ দ্য পজিটিভ টার্ম সিরিজ। পজিটিভ টার্ম সিরিজ বলতে বোঝানো হয়েছে কি, ওই যে কোনো টার্মের ভিতরে নেগেটিভ থাকবে না বা এটা অল্টারনেটিং হবে না, সেটা বোঝানো হয়েছে। তো সামেশন ফাংশনটা কি দেওয়া আছে, ইউএন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1। তুমি দেখতেই পাচ্ছ 1 বাই n ইনটু n প্লাস 1 দ্বারা কি বুঝাইছে, তুমি যদি n এর মানটা বাড়াতে থাকো, মানে n এর মান 1 হলে পুরা un এর মান যা হবে, n এর মান 2 হলে পুরা un এর ভ্যালুটা কম্পারেটিভলি ছোট হবে, আবার n এর মান 3 হলে আরো ছোট হবে। অর্থাৎ আমার এই প্রথম শর্ত যেটা ছিল ওই শর্তটা কিন্তু মেনটেন করতেছে, তার মানে এখানে এটা নিয়ে করার প্যারা খাওয়ার কিছু নাই। এবার আমরা সরাসরি আমাদের ইন্টিগ্রেশনের প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারবো এবং ওইটার মাধ্যমে আমরা ম্যাথটা সলভ করব। তো দেখো ইন্টিগ্রেশনটা একটু ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে, এটা যদি জানতে চাও। আমরা ইন্টারে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইন্টিগ্রেশন করে আসছি, আমরা আজকে ওই প্রসিডিউরটা অ্যাপ্লাই করব এখানে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ইউএনটা লোকেট করা লাগবে। হেয়ার ইউএন এর মান কত বলো, ইউএনটাই তো এফ অফ এন, তাই না? তো ইউএনটাকে তুমি কি বলতে পারো, দেখো 1 ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1 দেয়া আছে, সেটাকে তুমি ইউএন লিখলা। এই ইউএনটাকে তুমি এফ অফ এন বলতে পারো, তাহলে তুমি বলতে পারো অর এফ অফ এন ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1 গেল এটা। বাট আমি যে টেস্ট করবো সেটা টেস্ট করার সময় কোন ভেরিয়েবলে কনভার্ট করব, ফাংশন অফ এক্স এ কনভার্ট করব। ভালো করে খেয়াল করো, আমরা এখানে এটাকে ফাংশন অফ এক্স এ কনভার্ট করব। তাহলে আমাদের টার্গেট কি, এন এর জায়গায় এক্স নিয়ে আসা। তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে অর এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে বলো তো, 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 হবে অবশ্যই, এটা হবে আমার ফাংশন। এখন এই ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এটা দেখো অনেক বড় সড়ো একটা ফ্র্যাকশন আছে, মোটামুটি একটা ভালো রকমের ফ্র্যাকশন। তো আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন করে ব্যাপারটাকে আরও ইজি করে ফেলবো, যেহেতু এখানে হরে দুইটা জিনিস গুণাকারে আছে, এটা মোটামুটি কমপ্লিকেটেড। সো আমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, এখানে আমাদের জটিল কোনো নিয়ম অ্যাপ্লাই করতে হবে না, আই মিন কভার অফ রুল টুল কিছু অ্যাপ্লাই করা লাগবে না। জাস্ট নর্মালি আমরা দেখলেই বলতে পারি, যেটাকে আমি যদি এইভাবে সাজাই 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, তাহলে কিন্তু আমি এই লাইনটা থেকে উপরের লাইনটা ব্যাক যেতে পারি, আবার ওখান থেকে আমি এখানে আসতে পারি। তো দেখো এক্স এবং এক্স প্লাস 1টা লসাগু হবে, প্রথম টার্মে এক্স প্লাস 1 থাকবে, পরে এটার সাথে কাটাকাটি গিয়ে -1 থাকবে। সো উপরে +1 -1 ক্যান্সেল আউট, শুধুমাত্র 1 বাকি থাকবে। আচ্ছা, এইখানের এই ক্যালকুলেশনটা তোমরা একটু করে দেখতে পারো পাশে, আমরা একটু করে দেখি রাফ পেজে গিয়ে। 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সবাই জানো, জাস্ট করে দেওয়া একবার। 1 ডিভাইডেড বাই মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তো দেখো এক্স ইন্টু এক্স প্লাস 1 লসাগু, এরপরে হচ্ছে এখানে এক্স এর টার্মটা চলে যাবে, থাকবে এক্স প্লাস 1 মাইনাস আরেকটা হবে এক্স, এখানে এক্স থাকবে। সো এই দুইটা ক্যান্সেল আউট, বাকি থাকে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি যে এই লাইনটা থেকে আমরা উপরের এই লাইনটা ব্যাক আনতেই পারি চাইলে, তো সেই কাজটাই আমরা এখানে করলাম। এটার পরিবর্তে ভেঙে আমরা এটা লিখলাম সরাসরি। তো এখন এই এফএক্স পর্যন্ত এসে এবার আমরা আমাদের মেইন ম্যাথের যে সূত্র ছিল সেখানে একটু খেয়াল করি কি ছিল। আমরা এই ফাংশনটা বের করার পর তাকে ইন্টিগ্রেট করব ফ্রম 1 টু ইনফিনিটি। হ্যাঁ, এটার মানটাকে দেখবো আমরা ফাইনাইট আসে নাকি ইনফাইনাইট আসে। তো এখন ইন্টিগ্রেট করার পালা ফ্রম 1 টু ইনফিনিটি। তো সেটাই এখন আমরা করব যে নাও integration from 1 to infinity of f of x dx। f of x এর মানটা আমরা এখানে অলরেডি বের করে রাখছি, এই মানটাই আমরা এখানে বসাবো। তবে
এই মানটা বসানোর সময় আমাদের একটু টেকনিকটা অ্যাপ্লাই করা লাগবে। যেমন ধরো এখানে আমরা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, এই ফ্র্যাকশনগুলোর মান আমি সরাসরি ইনফিনিটি বসালে অথবা কাজ করলে ঝামেলা একটা হবে। এই জন্য যে ইনফিনিটি আছে, ইনফিনিটির জায়গায় কোনো একটা ভ্যালু ধরে নিব, ধরো পি ধরে নিলাম বা কিছু একটা ধরে নিলাম, বাট পি এর মানটা টেন্ডস টু ইনফিনিটি। মানে হচ্ছে এই লাইনটাকে আমি অন্যভাবে লিখবো, খেয়াল করো, লিমিটের মাধ্যমে লিখবো। লিমিট সে তুমি পি টেন্ডস টু ইনফিনিটি দিলা, আর এখানে 1 থেকে পি দিলা, অর্থাৎ ইনফিনিটির জায়গায় পি বসালাম, আর আমি পাশের লিমিটের মাধ্যমে বলে দিলাম যে পি এর মান ইনফিনিটির কাছাকাছি। দেখো এটা বসানোর লজিক আছে, কারণ কোনো জিনিস ইনফিনিটি পর্যন্ত বসতে পারে না, ইনফিনিটি পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না, এটার কাছাকাছি পৌঁছাতে পারে, তাই না? এই জন্য আমরা ইনফিনিটির জায়গায় পি লিখে বললাম পি এর মানটা অ্যাপ্রোচিং টু ইনফিনিটি, ইনফিনিটির দিকে যাবে বা টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটির কাছাকাছি যাবে, এগুলো আর কি। আচ্ছা, এরপরে দেখো এফ অফ এক্স এর জায়গায় এবার আমরা ওই আমাদের পূর্ববর্তী মানটা বসাই দেবো, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এত, তারপর এখানে ডিএক্স আছে, সেই ডিএক্সটাকে বসাই দেবো। তারপর দেখো আমাদের যেহেতু ডিএক্স হচ্ছে ভেরিয়েবল, এখন এই লিমিটের ফর্মুলা কি, লিমিট এই দুইটার সাথে আলাদা করে চলে যাবে। দ্যাট মিনস আমাদের এই লিমিটটাকে এই প্রথম অংশ, এই দ্বিতীয় অংশ, এই পুরোটার সাথে ভাগ করে চলে যাবে লিমিটটা। তো আরেকটা কাজ করা যেতে পারে, আগে লিমিটের কাজটা না করে ইন্টিগ্রেশনের যে তোমরা ইন্টিগ্রেশনের যদি আমার লেকচারগুলো দেখে থাকো তাহলে ওখানে দেখবা যে লিনিয়ার প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে ইন্টিগ্রেশনের। ভেতরে দুইটা ফাংশন যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকলে ইন্টিগ্রাল অপারেটরটা এবং ডিফারেন্সিয়ালটা এই দুইটাই সেই পার্টিকুলার ফাংশন দুইটার সাথে চলে যায় ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তাহলে ওই কাজটাই করি আমরা, লিমিটটাকে আপাতত রেখে দেই। তাহলে লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি, আর এই যে ইন্টিগ্রাল অপারেটর ইন্টিগ্রেশন ফ্রম 1 to up to p, এখানে হচ্ছে x dx, আবার মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন ফ্রম 1 to p 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1, একই কথা ঘুরে ফিরে। তো আমরা এখানে নিয়ে আসলাম এই দুটো টার্মকে, সরি ফার্স্ট ব্র্যাকেটটা এখানে না দিই, এইটা আবার এখানে হচ্ছে একটা ডিএক্স আনলাম। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশনটাকে ভেঙে আমরা এরকম পার্টে করে ফেলছি, পার্ট করে ফেলছি। এখানে পিটা ক্লিয়ারলি বোঝা যায় না, আই থিঙ্ক নাও ইটস ক্লিয়ার। এরপর আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এবার হচ্ছে আমার লিমিটের প্রপার্টি, ওই যে প্রপার্টি যেটা বললাম কিছুক্ষণ আগে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওই সেম প্রপার্টিটা লিমিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ লিমিটের অপারেটরটা এই প্রথম পার্টের সাথে যাবে, আবার এখানে দ্বিতীয় পার্টের সাথেও যাবে। তবে আমরা একটা কাজ করতে পারি যে তাহলে এখানে আমরা লিমিটের অপারেটরটাকে লিমিট p tends to infinity from 1 to up to p 1 divided by x dx লিখলাম, মাইনাস দিয়ে আবার লিমিট in sorry not in, it's p tends to infinity, আবার এখানে হচ্ছে integration of 1 to up to p, তারপরে 1 divided by 1 plus x, আর এই d of x টাকে মানে 1 into d of x যেটা আছে এটাকে আমরা লিখতে পারি d of x plus 1 বা d of 1 plus x। হ্যাঁ, এটা লিখতে পারি, এটা কিন্তু ইন্টিগ্রেশনের বেসিক। এই d of 1 plus x এই পার্টটা দ্বারা মূলত বোঝায়, একটু কনফিউশন লাগতে পারে জন্য বলে দিচ্ছি, এই পার্টটা দ্বারা বোঝায় d দ্বারা বোঝায় ডিফারেন্সিয়েশন 1 plus x, কার ডিফারেন্সিয়েশনের মান 1 plus x এটা বোঝায়। তো আমরা এখান থেকে ভেঙে লিখতে পারি আর কি, দাঁড়াও একটু আমি বুঝাই দিই, এটা এরকম না, জাস্ট ওয়েট। এই যে 1 into dx আছে, এই দুইটার পরিবর্তে লিখতে পারি d of 1 plus x। কিভাবে লিখি সেটা দেখে, ধরো এখানে 1 সামনে একটা আছে, পরে একটা dx আছে মাল্টিপ্লাই আকারে। যদি এরকম কোনো কিছু থাকে, একটা মানের পরে dx থাকে, এই জিনিসটার বাংলা ব্যাখ্যা হলো এই dx দ্বারা বোঝায় কার ডিফারেন্সিয়েশনের মান 1। এখানে sin x থাকলে তুমি বলবা কার ডিফারেন্সিয়েশনের মান sin x। তাহলে এখানে যেহেতু 1 into dx আছে, তাহলে আমি বলবো কার ডিফারেন্সিয়েশনের মান 1। তাহলে এটার পরিবর্তে তুমি বলবা যে 1 প্লাস এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে 1কে করলে 0, এক্সকে করলে 1, আলটিমেটলি রেজাল্ট আসে 1। তাহলে 1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন অফ 1 প্লাস এক্স এর মান হচ্ছে 1, এটা বোঝাতে পারে। দ্যাট মিনস এই যে 1 ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা d ইন্টু 1 প্লাস এক্স লিখতে পারি, এই দুইটা জিনিস আলটিমেটলি সেম জিনিস। তো এই কাজটা এখানে করলাম আর কি। তো যাই হোক, এবার আমরা একটু দেখে ফেলি। আমরা সবাই জানি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স, এটা সূত্র হচ্ছে log x বা ln x বলতে পারো। আমি একটু এখানে দাগ দিয়ে দিলাম। তো এখানে আমরা সেই মানটা বসাবো। তাহলে লিমিট এর জায়গায় লিমিট থাকলো p টেন্ডস টু ইনফিনিটি, এই পুরো মানটার পরিবর্তে log x,
এবং আমার আপার লিমিট লোয়ার লিমিট বসা দিতে হবে 1 টু আপ টু পি। মাইনাস দিয়ে আবার লিমিটের জায়গায় লিমিট বসলো, তারপর হচ্ছে পি টেন্ডস টু ইনফিনিটি বসলো, 1 ডিভাইডেড বাই এক্স, ডি অফ এক্স হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স, এবং এখানেও আমাদের লিমিট বসাতে হবে ফ্রম 1 টু আপ টু পি। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে এখানে কি করা যায়, ইজিলি আমরা লিমিটের মানটা বসাই দিই। লিমিটের মানটা বসালে হবে কি, লিমিটের জায়গায় লিমিট থাকলো, এই লিমিট না, এই লিমিটের মান না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিটের মান বসাবো, এটা ওর জায়গায় থাকবে। আর এখানে পিটাকে একবার বসালে ইট উইল বি লগ পি মাইনাস লগ 1 হবে, এখানে বসালে মাইনাস লগ, আর আমরা জানি লগ 1 এর মান 0, সুতরাং লিখে টাইম ওয়েস্ট না করি লগ পি লিখলাম শুধু এখান থেকে, বুঝতে পারছি। সিমিলারলি মাইনাস দিয়ে লিমিট, তারপরে পি টেন্ডস টু ইনফিনিটি থাকলো, আবার এখানে আমি পি বসালে কি হবে, লগ 1 প্লাস পি, তারপরে মাইনাস লগ 2 হবে। ওকে, এরকম হইল। তাহলে পরের লাইনে দেখো আমি কি করতে পারি, লিমিট পি টেন্ডস টু এম না, স্টুপিড, ইটস ইনফিনিটি, p tends to infinity, তাহলে লিমিট p tends to infinity of log p মাইনাস, এখানে এটাকে লিখতে পারি এরকম করে, লিমিট p tends to infinity of log 1 plus p। আর দেখো এখানে p এর মান ইনফিনিটির কাছাকাছি, এই জন্য লিমিটটা বসছে, এই টার্মের মধ্যে p আছে, এই জন্য আমরা এখানে লিমিট লিখছি, বাট আমাদের এই টার্মের মধ্যে p তো নাই, তাহলে এখানে লিমিটের মান কোথায় বসাবো? আর তো যেহেতু আমি লিমিটের মান বসাতে পারবো না, তার মানে এখানে লিমিট আনারও দরকার নেই, বাট এখানে মাইনাস, এখানে মাইনাস মিলে প্লাস, জাস্ট লগ 2, নো লিমিট নিডেড ইন হিয়ার, বিকজ এটার মধ্যে কোনো পি নাই। বোঝা গেছে কথা? তাহলে এই যে পর্যন্ত আসলাম, এটা হচ্ছে আমার ফাংশনটার রেজাল্ট এখন পর্যন্ত। আমি একটু এই পেজটাকে, মানে এই অংশটাকে অপর পেজে নিয়ে যাই, স্টেপ ইট, ঠিক আছে, কপি ইট and paste it. ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আনা শেষ। এরপরে দেখো পরের লাইনে কি করবে, পরের লাইনে আমরা এখানে লিমিটের এই যে অংশটা, এই অংশটাকে আমরা মেইন কথা হচ্ছে আমরা এই অংশটাকে সামনে নিব, এই পাশে আনবো। এটাকে এরকম আনতে পারি যে লিমিট মাইনাস লিমিট পি অফ p tends to infinity, তারপরে log 1 plus p, এরপরে প্লাস দেয়া লিমিট, তারপর হচ্ছে একটা কাজ করতে পারি, মাইনাস কমন নিতে পারি সহজ ভাষায়, কমপ্লিকেশন না বাড়াই, আমরা এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো মাইনাস একটা কমন নিলে এটা এরকম থাকবে, এখানে একটা মাইনাস আসবে, আর এখানে লিমিট p tends to infinity ইন্টু শুধুমাত্র log p বসবে, এই যে এখানকার log p যেটা ছিল সেটা এখানে বসে যাবে, log p বসবে, ভালো করে খেয়াল করো। আর এখানে log 2, আমরা যদি এই লাইনটা থেকে দেখো মাইনাস লিমিট log 1 প্লাস p, এইটা হচ্ছে এখানের পার্ট, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস log p লিমিট p টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে প্রথমটা। তার মানে আমরা এটা এখান থেকে মাইনাস কমন নিলেই এইটা প্লাস হয়ে যাবে, আর এটার সামনে মাইনাস চলে আসবে, আর জাস্ট একটু সাইড এক্সচেঞ্জ করছি, ঘুরে লিখছি আর কি, আশা করি বুঝছো। গেল এটা মাইনাস সাইন আসলো, তারপরে লিমিট p tends to infinity, log এর প্রপার্টি হচ্ছে log of 1 plus p, মাঝখানে মাইনাস থাকলে ভাগ আকারে লিখবো ডিভাইডেড বাই p, এত, তারপর হচ্ছে প্লাস log 2, তারপর দেখো মাইনাস জায়গায় মাইনাস থাকলো, লিমিট আমি যদি এটাকে ভেঙে লিখি, লিমিট p tends to infinity of log, এটাকে কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই p প্লাস হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই p প্লাস 1, তাহলে দেখো এটা এখানে লিখে ফেললাম, তারপর হচ্ছে প্লাস log 2, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, লিমিটের জায়গায় লিমিট p tends to infinity। আচ্ছা একটা কাজ করি, এই লিমিটটা এখন লাগবে না, লিমিট এখন আর লাগবে না, আমরা যেটা করতে পারি তা হচ্ছে লিমিটের মানটা যদি p ইনফিনিটি যদি এখানে বসাই, 1 বাই ইনফিনিটি সমান 0, তাহলে 0 প্লাস 1 মানে 1, তার মানে থাকতে শুধুমাত্র log 1, log 1 প্লাস log 2, তো log 1 এর মান কত? 0, তাহলে মাইনাস 0
লিখলেও পারো না লিখলেও পারো, log 2 বসবে, সেখান থেকে শুধুমাত্র log 2 আসবে আলটিমেটলি। তার মানে দেখো এই log 2টা কি ফাইনাইট ভ্যালু না, which is ফাইনাইট। আর log 2 যদি ফাইনাইট হয় তাহলে আমার পুরা যে সিরিজটা ছিল ইউএন, সেই ইউএনটা কি হবে বলো, কনভার্জেন্ট হবে। So the math is proved in here.